নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের লড়াই কৌশল নিয়ে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বর্ধিত কার্যকারিণী বৈঠক সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। সভায় উপস্থিত রয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্ব। আয়োজিত কার্যকারিণী সভায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক প্রদেশে একটি করে বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত করার। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হবে। তিনি আগামী দিন দেশে কি কি করতে চাইছেন সেই বিষয়ে নিয়েও কেন্দ্রীয় নেতৃত্ব বর্ধিত কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে এবং সরকারের শরিক দলের সাথেও একক নয় নাকি যৌথ লড়াই সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা রাজ্যেও আমাদের দুটি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে। তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকারিণী বৈঠক করার জন্য। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃতি দেবী দেব বর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজি, ওনারা উপস্থিত থাকবেন। ওনাদের উপস্থিতিতেই আজকের এই কার্যকারিণী বৈঠক আমরা অনুষ্ঠিত করব, সংগঠিত করব। আর আমাদের প্রথম যে রেজুলেশন সেটা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা একটা রেজুলেশন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আর আমাদের রাষ্ট্রপতি, আপনারা জানেন গত কয়েকদিন আগেই পার্লামেন্টে সেখানে অধিবেশন হয়েছে, সেখানে যে রাষ্ট্রপতির ভাষণ এবং দেশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কি করতে চান সেই সম্পর্কিত ব্যাপারেও এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আলোচনা রাখবেন এবং সেগুলি আমাদের মন্ডল স্তর, জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানেও একটা রেজুলেশন আমরা পাস করব। এই বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের এই বিশেষ কার্যকারিণী বৈঠক এখানে ডাকা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই রাজনৈতিক সন্ত্রাসে নেমে পড়েছে কিছু রাজনৈতিক দলের দুর্বৃত্তরা। রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলিতে শুরু হয়ে গেছে পুরো দমের রাজনৈতিক লড়াই, কিন্তু এর রাজনৈতিক লড়াই করতে গিয়ে পেশি শক্তিকে কাজে লাগিয়ে আশ্রয় নিচ্ছে সন্ত্রাসে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। রাজনৈতিক সন্ত্রাসে যুবথব রাজ্য। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পর থেকে রাজ্যে শুরু হয়েছে বিক্ষিপ্ত সন্ত্রাস। এই সন্ত্রাসে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, নেতা কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ থেকে শুরু করে একাধিক ঘটনা জনসম্মুখে এসেছে। আতঙ্ক বিরাজ করছে জনগণের মধ্যে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে নির্বাচনী সন্ত্রাস। গোমতী জেলায়ও বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। শুক্রবার গভীর রাতে উদয়পুর জামতলা স্থিত কংগ্রেসের জেলা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। জেলা কংগ্রেস কার্যালয়ে দরজা ভেঙে কার্যালয় থেকে কম্পিউটার ও প্রিন্টার লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে শনিবার গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়ে ছুটে যান। সার্বিক পরিস্থিতি দেখে তিনি রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার গভীর রাতে শাসক দল আশ্রিত সমাজদ্রোহীরা গোমতী জেলা কংগ্রেস কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। জেলা কংগ্রেস কার্যালয় থেকে কম্পিউটার, প্রিন্টার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এই নিয়ে 4 বার দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। থানায় মামলাও দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গতকালকে গভীর রাতে উদয়পুর জেলা কংগ্রেস ভবনের জেলা সভাপতির সেই রুমে দুষ্কৃতিকারীরা রাত্রে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাদের জেলা অফিসের প্রয়োজনীয় জিনিস নষ্ট করেছে, ইলেকট্রনিক জিনিস নষ্ট করেছে, কম্পিউটার, প্রিন্টার সমস্ত করে নিয়েছে। সাথে সাথে আসলাম, আজকে সকালবেলা আসলাম, মাননীয় পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। পুলিশের কাছে পুলিশ ইনকোয়ারি করে দেখেছেন। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি
এখন পর্যন্ত 4 বার আমাদের জেলা কংগ্রেস ভবনে এইভাবে আগুন দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে। অবিলম্বে সেখানে দোষীদের যাতে সেখানে গ্রেপ্তার করা হয়। জেলা পরিষদের 4 নম্বর ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী বাদল শীলের ওপর প্রাণঘাতী আক্রমণ হয়। এই আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে বামফ্রন্ট থানা ঘেরাও করে রাস্তা অবরোধ করে। প্রতিবাদ চলছে রাস্তার উপর, প্রায় 1 ঘন্টা চলে অবরোধ। এই অবরোধে সামিল হন 2 বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র সহ সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। যদিও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করেই এই অবরোধ কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেন বামফ্রন্ট ত্রিপুরা বন্ধ, এমনকি রাস্তা অবরোধ কর্মসূচি করবে। পুলিশের কোনো ভূমিকা এখন পর্যন্ত সেখানে নেই। নির্বাচনের মনোনয়ন জমা থেকে আরম্ভ করে প্রার্থীদের উপর যে হামলা, সে হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের যে ভূমিকা, এতে বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাজ্য প্রশাসন পুলিশকে বিপদে পরিণত করার চেষ্টা করছে। পুলিশরাও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এ যদি চলতে থাকে আমাদের রাজ্যের কোনো অস্তিত্ব থাকবে না, গণতন্ত্র বলে কিছু থাকবে না, সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা আমাদের ঘোষণার কথা 1 নং কিলায় পথসভা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করব। আমরা দাবি করছি অবিলম্বে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাদল শীলের উপর যারা আক্রমণকারী, 48 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নিতে হবে। না হলে পরবর্তী সময় আরো বৃহত্তর আন্দোলন, ত্রিপুরা বন্ধ, বিলোনিয়া বন্ধ, আইন অমান্যের মতো ঘটনা আমরা সংগঠিত করব। এদিকে বিজেপি অফিস ধ্বংস করে দিল দুর্বৃত্তরা। ঘটনা বিশালগড় অরবিন্দনগরে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। তাদের অভিযোগ বিরোধী দলের দিকে। তারা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। অপরদিকে ধর্মনগরে বিজেপি নেতার বিলাসবহুল গাড়ি ভেঙে গুড়িয়ে দিল দুর্বৃত্তরা। অভিযোগের তীর বিরোধী রাজনৈতিক দলের দিকে। গত দুদিনে একাধিক রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় হাসপাতালে চিকিৎসা কেন্দ্র রয়েছে বিরোধী দলের প্রার্থীও। শনিবার দুপুরে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীর কাছে যান। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনারের কাছে। সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করার পাশাপাশি নির্বাচনে শান্তি পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিরোধী দলনেতা। এটা অন্য দিক দেখা দরকার নেই। আমরা আশা করি বাই টুমরো একটা পজিটিভ একটা স্টেপ নিচ্ছেন আপনি। এটা যেন স্টেট আমাদের মানুষ জানতে পারে, কারণ এই ঘটনায় হোল স্টেট স্তম্ভিত। কিভাবে ব্রড ডেলাইটে অন্য একটা পার্টির লোক নমিনেশন পেপার দিয়ে জমা দিতে আসতেছে, এদের কায়রে নিতেছে, পুলিশ তামাশা দেখতেছে। এটা তো যদি যারা এই অ্যাসল্টেড, হিউমিলেটেড, এরা যদি কোনো এই এফআইআর নাও করে, কমপ্লেন নাও করে, পুলিশকে সমটো এ সমস্ত ক্ষেত্রে কগনিজেন্স দেওয়া উচিত। পুলিশই তাদেরকে অ্যারেস্ট করা উচিত। এগুলো তো নাই কোথাও। শান্তন টিভি। প্রাণঘাতী হামলার 24 ঘন্টার মধ্যে মৃত্যু হল জেলা পরিষদের প্রার্থী রাজনগরের সিপিআইএম নেতা বাদল শীলের। শনিবার বিকেলে আগরতলা জিবি হাসপাতালে বাদল শীলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিষাদের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মধ্যে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। রাজনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম নেতা বাদল শীল শুক্রবার রাজনগর ব্লকে জেলা পরিষদের প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রওনা হয়েছিলেন। দলীয় কর্মী সমর্থকদের মিছিলটি রাজনগর স্কুলের সামনে যেতে শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের আক্রমণের কবলে পড়ে জেলা পরিষদের প্রার্থী বাদল শীল সহ সিপিআইএম এর দলীয় কর্মী সমর্থকেরা। এমনটাই অভিযোগ ছিল সিপিআইএম এর তরফে স্থানীয় নেতৃত্ব এই ধরনের হামলা হুজ্জতির আগাম তথ্য তুলে ধরে জেলা শাসক এবং এসডিপিওর কাছে আঁটোসাঁটো নিরাপত্তার দাবি করেছিল। কিন্তু রাজনগর স্কুলের সামনে ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণেই এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেছিল সিপিআইএম এর নেতৃত্ব। এই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন বাদল শীল।
জেলা পরিষদের প্রার্থী বাদল শীলকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল আগরতলা জিবি হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম এবং বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব শনিবার আগরতলা জিবি হাসপাতালে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলতে থাকা বাদল শীলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। দোষীদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়ে সিপিআইএমের তরফে শনিবার সকালে ঘেরাও করা হয়েছিল রাজ্য পুলিশের সদর কার্যালয়। কিন্তু দুর্ভাগ্য, জেলা পরিষদের প্রার্থী বাদল শীলের প্রাণঘাতী হামলার 24 ঘন্টার মধ্যেই চিকিৎসার যাবতীয় বাঁধন ছিঁড়ে মৃত্যুপুরীতে চলে গেলেন জেলা পরিষদের প্রার্থী বাদল শীল। আগরতলা জিবি হাসপাতালের মৃত বাদল শীলের পরিবার পরিজনদের মধ্যে নেমে আসে বিষাদের ছায়া। রীতিমতো কান্নায় ভেঙে পড়েন প্রয়াত এই সিপিআইএম নেতা বাদল শীলের স্ত্রী এবং কন্যা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে সর্বত্র বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংঘটিত করে চলেছে শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা। এই ধরনের অভিযোগ করে আসছিল বিরোধী দলের নেতারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই। আর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার 4 দিনের মাথায় রাজনৈতিক সন্ত্রাসের শিকার হল সিপিআইএম নেতা বাদল শীল। রাজ্য রাজনৈতিক পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর তা এই ঘটনায় প্রমাণিত। একদিকে নীরব ভূমিকা অবলম্বন করে চলেছে প্রশাসন, আর অন্যদিকে রাজনৈতিক সন্ত্রাসের উদ্যম নৃত্য শুরু করে দিয়েছে শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা। রাজ্য নির্বাচন দপ্তর এই ঘটনা থেকে কি শিক্ষা নেবে এবারে সেটাই দেখার। শান্তন টিভি। গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ে সরকারের কাঁধে দোষ চাপালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি আমরা বাঙালি দল। এদিকে নিহত পরমেশ্বরের বাড়িতে গেলেন প্রদ্যোৎ কিশোর দীপনমন। এডিসির পক্ষ থেকে ঘোষণা করা হয় সহযোগিতা। পরমেশ্বর রিয়াং নামে এক 21 বছর বয়সী যুবকের মৃত্যুর পর শুক্রবার রাতে গন্ডাছড়া মহকুমা বহু বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। 144 ধারার মধ্যে দুর্বৃত্তদের সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে। এদিন এই ঘটনার পর শনিবার আগরতলা শহরের রাজপথে নামে আমরা বাঙালি দল এবং সরকারের দিকে আঙ্গুল তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অপরদিকে মৃত যুবকের বাড়িতে ছুটে গেলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দীপনমন। জানা যায় পরমেশ্বরের মৃতদেহ শুক্রবার রাতে গন্ডাছড়া নিজ বাড়িতে পৌঁছানোর পর একাংশের মানুষ অপর একটি অংশের বিরুদ্ধে অশান্তির পরিবেশ সৃষ্টি করে। এর বিরুদ্ধে রাস্তায় নামে আমরা বাঙালি। শিবনগরস্থিত আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল জানান, গত 7 জুলাই গন্ডাছড়ায় একটি আনন্দ মেলা চলছিল। সেখানে মদ ও জোয়ার আসর বসেছিল। সেখানে তর্ক বিতর্কের সময় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে পরমেশ্বর রিয়াং নামে এক যুবক। তখন তাকে সকলে মিলে বিদ্যুৎ সংস্পর্শ থেকে সরিয়ে আহত অবস্থায় নিয়ে আসা হয় স্থানীয় গন্ডাছড়া হাসপাতালে। সেখান থেকে তাকে কর্তব্যরত চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে পরমেশ্বর। শুক্রবার তার মৃত্যুর পর সেখানে একটি নির্দিষ্ট অংশের মানুষের উপর আক্রমণ করে এবং যারা এই ঘটনাগুলি সংঘটিত করেছে তাদের বাড়ি অমরপুর, ওমপি ও আমবাসা সহ বিভিন্ন জায়গা থেকে তারা গন্ডাছড়ায় গিয়ে এই ধরনের সন্ত্রাস শুরু করেছে। তারপর বৃহৎ অংশের মানুষ বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে জঙ্গলে। এর মধ্যে 50টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্ত অংশের মানুষ হুলিয়া জারি করেছে, গন্ডাছড়ায় সেই অংশের মানুষকে থাকতে দেবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আরো বলেন, 80 দাঙ্গার যারা নায়ক ছিল তাদের 2018 সালের পর বিজেপি সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চলেছে, আবার তাদের উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে। তিনি বলেন, এ দেশের ভূমিপুত্র বাঙালি, তাদের সাথে আজ এই ধরনের সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, বাঙালি কারোর দয়ার পাত্র নয়। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা, যারা ক্ষতি হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা, গন্ডাছড়া মহকুমা সহ প্রত্যন্ত এলাকায় টিএসআর ক্যাম্প স্থাপন করার দাবি জানান তিনি। 12 তারিখে গোটা গন্ডাছড়া মহকুমা এলাকা জুড়ে সর্বত্র এরা বাড়িঘরে দোকানপাটে লুটতরা শুরু করে, দোকানের মধ্যে অগ্নিসংযোগ শুরু করে, বাড়িঘরে অগ্নিসংযোগ শুরু করে, রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে। এবং দেখা যায় কি স্থানীয়দের যেটা অভিমত, যেটা এরা বলেছে যে স্থানীয় লোক বাদেও দেখা গেছে অচেনা অনেক ট্রাইবেল যুবক রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেল তাদের কারোর বাড়ি
কি বলবো, অমরপুর কারুর বাড়ি, অম্পি কারুর বাড়ি, আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের। তাহলে এটা পরিষ্কার একটা সামান্য ঘটনা, এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্ত এলাকা সংগঠিত করে এইভাবে সামিল হয়ে গোটা মহকুমাকে অবরুদ্ধ করে ফেলেছে। বাঙালিরা নিরাশ্রয়, তারা বাঁচতে পারে না, পুলিশকে খবর দিচ্ছে, সাংবাদিক বন্ধুদের খবর দিচ্ছে, প্রশাসন উচ্চপদস্থ কর্মকর্তাদের খবর দিচ্ছে, কিন্তু তাদের পরিত্রাণে কেউ এগিয়ে আসছে না। ওরা তো নিরস্ত্র, কি করবে? রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কেউ আশ্রয় নিয়েছে, যে যেখানে পারে আশ্রয় নিয়েছে। এর মাঝখানে ক্ষতি যা হওয়ার হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল। এরা এখন নিরাশ্রয়। আমরা খবরে জেনেছি এই পর্যন্ত আমাদের কাছে যতটা খবর, 50টা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, দোকানপাট সব শেষ হয়ে গেছে, লুপ্তরা ধ্বংস হয়ে গেছে। এখন তো মানে এরা এত অসহায় হয়েছে, এত ভয়ে তটস্থ হয়েছে যে গন্ডা ছড়া ওরা আর থাকতে পারবে না। এই ঘটনার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে তিনি জেলা শাসককে বলেছিলেন যাতে জেলা পুলিশ সুপারকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি আশ্বস্ত করেছিলেন বিষয়টি দেখবেন। তারপর যথারীতি জেলা পুলিশ সুপারকে সেখানে পাঠানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারপর রাতের বেলায় রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলে আহ্বান করা হয়েছে যাতে সেখানে একজন অভিজ্ঞ অফিসারকে পাঠানোর ব্যবস্থা করা হয়। রাত 2টো পর্যন্ত চলে এই ধরনের ঘটনা। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হচ্ছে এই ঘটনা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, আর এক সুতো যাতে কারো ক্ষতি না হয় তার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে তার জন্য সব অংশের মানুষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। আরো বলেন, রাজ্যের গ্রাম পাহাড়ে কাজ নেই, গত অর্থ বছরে রেগার মজুরিও দিতে পারছে না সরকার, তারপরও কিভাবে এই আনন্দ মেলার অনুমতি দিয়েছে সরকার। আর এ ধরনের আনন্দ মেলা শুধু গন্ডাছড়ায় নয়, রাজ্যের আরো বিভিন্ন স্থানে প্রত্যেক মহকুমা আনন্দ মেলার নামে গাঁজা জোয়ার সিন্ডিকেট তৈরি হয়েছে। এর সাথে জড়িত শাসক দলের কর্মীরা। তারা যখন থানাকে বলে তখন অনুমতিতে কোনো সমস্যা হয় না। সুতরাং এর জন্য দায়ী সরকার। দাবি জানানো হচ্ছে সরকার যাতে উদ্যোগ নিয়ে সব অংশের মানুষদের নিয়ে শান্তির সভা করে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করতে দাবি জানান তিনি। সরকারের উদ্দেশ্যে আরো দাবি জানান, মৃত যুবক পরমেশ্বরের পরিবারের একটি সরকারি চাকরি দেওয়া এবং দুর্বৃত্তদের সন্ত্রাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতির পরিমাণ হাতে গুনে পুরোপুরিভাবে সহযোগিতা করার দাবি জানান। এছাড়াও যারা আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্তদের আপাতত থাকা খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তো আমরা এই ক্ষেত্রে বলবো, প্রথমত এই ঘটনা এটা দুর্ভাগ্যজনক এবং আমাদের পার্টির তরফ থেকে আপিল করব, যা হয়েছে হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, যেন আর 1 ইঞ্চি 1 সুতো যাতে কিছু ঘটনা না হয়, এর থেকে কোনো ধরনের সম্প্রীতির বাতাবরণ নষ্ট না হয়। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এগিয়ে আসুন, সকল সম্প্রদায়ের সকল অংশের মানুষ। ইভেন আমি গতকাল রাত্রিবেলা যখন এই ঘটনা থামছিল না, শুধু প্রশাসন না, রাত্রিবেলা আমি ডিজির সাথে কথা বলেছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার, তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমরা বলেছি যে এসপি কে পাঠালে হবে না, একজন সিনিয়র মোস্ট একজন অফিসারকে পাঠান। ডিজি সাহেব তখন বললেন ঠিক আছে, আমি একজন আইসি কে পাঠাচ্ছি। তো শুধু তাদের সাথে না, যেহেতু এই সময় এতে সবাই এগিয়ে আসা দরকার, আমি বিজেপি নেতাদেরও ফোন করেছি গন্ডাছড়া, যাদের সাথে আমার পরিচয় আছে, আপনারা নামুন, সবাই মিলে যদি নামেন, চেহারা দেখান, কথা বলেন, থামানো যাবে। তো আপিল করছি, কিন্তু এর পেছনে একটু বলা দরকার কেন এই ঘটনাটা ঘটলো। যে এখন বর্ষার সময়, বর্ষার সিজন, অভাব চলছে, রেগার কোনো কাজে নেই, গত অর্থ বছরের কাজের তার মজুরিও দিতে পারছে না। কি করে প্রশাসন এইভাবে সপ্তাহের পর সপ্তাহ এই আনন্দ মেলার পারমিশন দেয়? এটা শুধু গন্ডাছড়াতে না। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, এই ঘটনার নিয়ে শনিবার রাতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে কথা হয়েছে।
প্রথম রাত 10টা নাগাদ মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল যাতে তিনি পুলিশকে নির্দেশ দেন শক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তারপরও এই ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার সকালে শান্তির বৈঠক হলেও বর্তমানে পরিস্থিতি থমথমে। তিনি আরো বলেন, এই ঘটনার পর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে জানান তিনি। এটা তো আরেকটা জটিলতা তৈরি করছে। আমরা যখন খবর পেলাম তখন রাত্র 10টা, সোয়া 10টা নাগাদ আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি, দুবারই কথা হয়। তিনি বলছেন আমরা দেখছি। আমি বললাম যে শান্তি তো ফিরিয়ে আনতে হবে, স্ট্রংলি সেখানে ভূমিকা নেই, পুলিশকে কার্যকরী ব্যবস্থা নিতে বলুন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা সব দিক থেকে চেষ্টা করব। আমি শুনলাম আজকে সকালবেলা ওখানকার মহকুমা অফিসে এটা সবাইকে নিয়ে পিস মিটিং ডেকেছে, তাতে আমাদের পার্টির নেতারাও দেখছে। আমি এখান থেকে ফিরে গেলে হয়তো কিছু খবর। বর্তমানে পরিস্থিতিটা কিরকম রয়েছে সেই থমথমে, প্রচন্ড বেশ কয়েকটি বাঙালি পরিবার আক্রান্ত, বাড়িঘর ভাঙচুর। আমি বলতে চাইছি না আক্রান্ত, উত্তরাজ হয়েছে। ওখানকার মানুষ যা টেলিফোনে বলছে আগুন টাগুন লাগিয়েছে, ডিটেলটা না জেনে চট করে বলা যাবে। ওইখানকার এটা মানে কারা আক্রমণ করলো, কোন অংশ আক্রান্ত হলো, এভাবে বিষয়টা উপস্থিত করতে যাওয়া ঠিক হবে না। তাহলে সুযোগ সন্ধানীরা এর থেকে সুযোগ নিয়ে পরিস্থিতিকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা চাই শান্তি করে। আচ্ছা, যারা রয়েছে আমরা যা বলেছি সেটা শান্তি চাই আমরা সবাই মিলে, এবং তাদের যারা অসুবিধা হলো, বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে, লুটতরাজ হয়েছে, তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে এবং বাড়িঘরে আসতে সাহায্য করতে হবে। কেমন আবার যাতে ঠিকঠাক তারা পরিবার চালাবার মতো অবস্থা ফিরতে পারে, তার জন্য তো সরকারই দাঁড়াবে। কেমন এটা তো সরকার ছাড়া কে সাথে। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, সরকার ও প্রশাসন চাইলে এই ঘটনা রুখে দিতে পারতেন, কিন্তু দেখা গেছে প্রশাসন নির্বিকার। দুই অংশের মানুষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিতে আমন্ত্রণ জানাচ্ছে সরকার, সুতরাং এর জন্য দায়ী সরকারই। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা থেকে আগামী দিনে অশনি সংকেত বয়ে আসছে, তাই অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর হতে হবে প্রশাসনকে, পাশাপাশি দায়িত্ব নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সরকারকে। দুটি সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে মণিপুরে যে ধরনের দীর্ঘস্থায়ী একটা ভাতৃঘাতী দাঙ্গার সূচনা এই সরকার বিগত 1 বছর আগে করেছিলেন, যা চলছে আমাদের রাজ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তারা ইনভাইট করছে। প্রশাসনের এই ভূমিকা নিন্দনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেননি। গতকালকেও আমরা ডিজিপির সঙ্গে মিলিত হতে গিয়েছিলাম পুলিশের প্রধান কার্যালয়ে, এবং সেখানে এলও উপস্থিত ছিলেন। ওনাকে এই ঘটনা আমরা অবহিত করেছি। এখন অবধি পদক্ষেপ সেখানে নেই। বিভিন্ন উপজাতি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ তারা জঙ্গলে আশ্রয় নিচ্ছে, বাড়িঘর জ্বলছে, দোকানপাট জ্বলছে, থানা ঘেরাও হচ্ছে, থানায় গিয়ে হামলা হুজ্জুতি চলছে। এদিকে নিহত পরমেশ্বরের পরিবারের সাথে দেখা করতে গেলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দীপুরমন। তিনি পরিবারের সাথে কথা বলে তার অনুগামীদের বলেন শান্তি বজায় রাখতে। পরমেশ্বরের পরিবারকে গ্যারান্টি দিয়েছেন ন্যায় দিয়ে ছাড়বেন তিনি। যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের জেলে ঢুকিয়ে ছাড়বেন। মুকুটহীন রাজা এদিন চোখের জল ফেলে বলেন, যতদিন আমরা আলাদা থাকবো ততদিন এই ঘটনাগুলো ঘটবে, আর যখন ঐক্যবদ্ধ হব তখন মনোবল বাড়বে। আরও জানিয়ে দেন, এডিসির পক্ষ থেকে পরমেশ্বরের পরিবারকে 1 লক্ষ টাকার সহযোগিতা করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি অশান্ত করে কোনো কিছু মিলবে না। मेरा अपील है सबको कि प्लीज यहाँ में वायलेंस नहीं होना चाहिए, दंगा नहीं होना चाहिए। मैंने पुलिस का डीजीपी से बात किया है और उन्होंने मुझे अश्योरेंस दिया है कि जिन्होंने भी अपना परमेश्वर रियांग को मारा है, उनके अगेंस्ट सबसे स्ट्रिक्टेस्ट एक्शन लिया जाएगा, उनको छोड़ा नहीं जाएगा। ये मैं आपको बोलना चाहता हूं। सेकंड चीज है कि हम लोग तिपरासा लोग आज हमारा परमेश्वर रियांग मरा, एक बार विश्वजीत देवबर्मा मरा,
कभी मंत्री लाल काइपेंग मरता है। तिपरासा का आज ये परिस्थिति है, लेकिन ये पूरा जिंदगी नहीं रहेगा। आप लोग एक रहो, शांति से रहो, लेकिन बुबागरा आपके साथ है और मैं आपको गारंटी देता हूं, मैं प्रॉमिस करता हूं कि जो भी मुझे करना होगा, इन लोगों को, इसको परमेश्वर को जिसने मारा है उनको जेल में डाल के हम एक मैसेज भेजना चाहता। परमेश्वर तो वापस नहीं आएगा, लेकिन नेक्स्ट टाइम ऐसा हमारा तिपरासा का साथ नहीं होना चाहिए। ओके, एंड बी यूनाइटेड, बट शांति रखो। हम लोग तिपरासा लोग शांति रख के भी जस्टिस ला सकता है, लेकिन भूलो मत कि जब तक हम लोग अलग अलग रहेगा यही होगा। अगर अलग अलग हुआ यही होगा, अगर एक रहेगा तो हम लोगों का एक मनोबल बनता है। मैंने सीएम से बात किया है, परमेश्वर तो वापस नहीं आएगा, लेकिन अभी श्राद्ध के लिए एडीसी की तरफ से हम लोग 1 लाख रुपया दे रहा है आपको, मैं भी और दूंगा। लेकिन अगर बेस्ट लॉयर का भी दरकार होगा जिन्होंने मारा, मैं बेस्ट लॉयर लाकर इन लोगों को सजा दूंगा। তবে আশ্চর্যজনক বিষয় হলো, কেউ যদি নেতা হয় তাহলে তিনি সব অংশে মানুষের জন্য কাজ করেন। মুকুটহীন রাজা গন্ডাছড়ায় গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াননি, তাদের খোঁজ খবর পর্যন্ত নেয়নি বলে জনপ্রিয় বোবাগরা সম্পর্কে গুঞ্জন শুরু হয়েছে। শান্তন টিভি। ডিডিটি স্প্রের কাজে নিযুক্ত থাকা ছাঁটাইকৃত কর্মীদের নিয়ে প্রদেশ কংগ্রেসের আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস সেলের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ছাঁটাইকৃত কর্মীদের নিয়ে সহসায় স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের বৈঠকে। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এক সাক্ষাৎকারে এদিনের বৈঠকের আলোচ্য বিষয়ে বিস্তারিত জানান। অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের উদ্যোগে স্বাস্থ্য দপ্তর ছাঁটাইকৃত প্রাক্তন ডিডিটি স্প্রের সঙ্গে যুক্ত যারা কর্মচারীবৃন্দ, তাদেরকে এই সংগঠনের মাধ্যমে আমাদের রাজ্যব্যাপী সংগঠনের লোকদের তাদের যে দাবি দাওয়া এগুলিকে সামনে রেখে আজকে এখানে সভা আহ্বান করা হয়েছে। অসংগঠিত শ্রমিক সংগঠন সারা রাজ্যব্যাপী যারা বঞ্চিত, নির্যাতিত বা এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর যাদের প্রতি অনৈতিকভাবে নানা প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে যাদেরকে বঞ্চিত করে চলেছে, বঞ্চিত মানুষদের এই সংগঠন আগামী দিন। কর্তব্যরত অবস্থায় দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত এক টিএসআর জওয়ান। ঘটনা খোয়াই ধলাবিল কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে খোয়াই ধলাবিল এলাকায় যানবাহন চেকিং এ বসে খোয়াই থানার পুলিশ, সাথে ছিল বেশ কয়েকজন টিএসআর জওয়ান। সেই সময় একটি বাইক দ্রুতগতিতে আসতে দেখে কর্তব্যরত টিএসআর জওয়ানরা বাইকটিকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়, কিন্তু বাইক চালক সজোরে বাইক চালিয়ে এসে এক টিএসআর জওয়ানকে ধাক্কা মারে। এতে গুরুতরভাবে আহত হয় ওই টিএসআর জওয়ান। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই টিএসআর জওয়ান। খোয়াই থানার ওসি জানান, বাইক চালককে আটক করা হয়েছে। বাইক সহ ধৃত বাইক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে আমাদের টিএসআর এখানে ডিটেনমেন্ট ছিল, ডিউটি অবস্থায় যখন ভেহিকেল চেকিং করতেছিল তখন হঠাৎ করে একটা বাইক খুব স্পিডে আসে আমাদের টিএসআরকে ধাক্কা মারে। তো টিএসআর এখন সিরিয়াসলি ইনজুরি হয়েছে, ইয়েতে খোয়াই হাসপাতালে আছে, ডিটেন করা হয়েছে। তার এগেইনস্টে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।